সূর্য আর সাইফুলকে নিয়ে খানবাড়িতে তারা প্রবেশ করে সন্ধ্যা 7টায়। মির্জা বাড়ি খানবাড়ির দূরত্ব অনেক, প্রায় 2 থেকে 3 ঘন্টার রাস্তা অতিক্রম করতে হয়। বাড়ি ফিরে যে যার রুমে চলে যায়, ক্লান্ত থাকায় ফ্রেশ হয়ে একটু রেস্ট নেওয়ার জন্য। কিন্তু বাড়ির মহিলাদের তো সেই রেস্ট নেওয়ার সময় ও সুযোগ নেই। এই বাড়ির বড় মেয়ের জামাই এসেছে, তার আদর যত্নের ত্রুটি কি রাখা যাবে? তাই তারা ফ্রেশ হয়ে চলে যায় রান্নাঘরে রাতের ডিনার তৈরি করার জন্য। তাদের পিছু পিছু সুমাইয়াও ফ্রেশ হয়ে এসে চলে যায় রান্নাঘরে। তাকে আসতে দেখে ফাতেমা বেগম বেশ কঠিন গলায় বলেন, কি চাই? এখানে কেন এসেছিস? ফাতেমা বেগমের এমন ভাবে কথায় সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। আর সুমাইয়া ভোরকে গিয়ে ভাবে সে আবার কিছু করে ফেলেনি তো। না, মানে বড় আম্মু, তোমাদের হেল্প করতে এসেছি। তোকে ডেকেছি আমরা। না, ডাকুনি। তাহলে কেন এসেছিস? যা রুমে গিয়ে রেস্ট নে। সারাদিন অনেক দৌড়দৌড়ি করেছিস, এবার রুমে গিয়ে রেস্ট নে। কিন্তু বড় আম্মু। কোনো কিন্তু না, যা রুমে যা। সুমাইয়া আর কিছু বলে না, রুমে চলে যায়। মরিয়ম বেগম আর রেহেনা বেগম সুমাইয়ার চলে যেতেই ফাতেমা বেগমকে জিজ্ঞাসা করেন, বড় আপা, কি হলো বলো তো? ওকে এভাবে রুমে যেতে বললে কেন? হৃদয় ওকে রুমে থাকতে বলেছিল। ও রুমে না থেকে কাজে হেল্প করার জন্য চলে আসে। আমি উপর থেকে নামার সময় শুনেছিলাম, তাই পাঠিয়ে দিলাম। ও আচ্ছা, আমরা আরো ভাবলাম সুমাইয়া হয়তো কিছু করেছে। ফাতেমা বেগম আর কিছু না বলে শুধু মুচকি হাসেন। তার হাসি দেখে তারা দুজনেই হাসলো। শ্রাবু সবেমাত্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে যেই না ড্রেসিং টেবিলের সামনে যাবে, অমনি কেউ দরজা ধাক্কা দিয়ে খুলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে দরজা আটকে দেয়। শ্রাবু সচরাচর দরজা আটকায় না, কারণ তার রুমে কেউ বিনা অনুমতিতে প্রবেশ করে না। শুধু তার রুমে না, এ বাড়ির নিয়মই এটা, কেউ কারো রুমে অনুমতি ছাড়া ঢুকবে না। শ্রাবু ভয় পেয়ে পিছু ঘুরে যেই না চিৎকার করতে যাবে, তখনই কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে মুখ বাঁ হাতে চেপে ধরে আর ডান হাত দিয়ে শ্রাবুর উদর আঁকড়ে ধরে। শ্রাবু ছোটার জন্য ছটফট করতে থাকে। এতে আগন্তুক ব্যক্তি বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে, আই সোয়ার, আর একবার এমন মুচড়ামুচড়ি করলে তোকে বারান্দা দিয়ে ফেলে দিব। শ্রাবুর বলার স্বর আর ক্লাইভ খ্রিস্টান 1872 মিউজিক্যাল। ম্যান্ডারিন ফলের একটা ঝাঁঝালো গন্ধের পারফিউমের ঘ্রাণে চিনতে অসুবিধা হয় না যে ব্যক্তিটিকে, তাই সে চুপ হয়ে যায়। রায়হান শ্রাবুকে চুপ হয়ে যেতে দেখে ওর থেকে দূরে সরে দাঁড়ায়। তারপর শ্রাবু নিচু গলায় বলে, আপনি এখানে কেন এসেছেন? কি নিজের হবুকে দিয়ে মন ভরে না? এখন কি আমাকেও চাই নাকি? রায়হান বাঁকা হেসে বলে, তোর প্রতি আমার কোনো রকম ইন্টারেস্ট নাই, তাই তোকে আমার চাইও না। তাহলে আমার রুমে কেন এসেছিলেন? আমি কারো কৈফিয়ত দিতে বাধ্য নই। আপনি দিতে বাধ্য, কারণ আপনি একজন পরপুরুষ হয়ে আমার রুমে কেন এসেছেন? পরপর শব্দ যেন তীরের মতো আঘাত হানল রায়হানের কানে। রাগে তার হাত দুটি মুষ্টিবদ্ধ হয়ে যায়। সে চলে যেতে নিয়েও পিছু ফিরে শ্রাবুর সামনে গিয়ে এক হাতে শ্রাবুর গাল চেপে ধরে বলল, আমি পরপুরুষ বলে ওই জায়ান কি তোর নাগর হয়, যার বুকে ঢলে পড়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিলি? বল বল, এখন চুপ কেন বল? ওই ছেলে তোর শরীর ছুঁয়ে দেখতে পারলে আমি পারবো না কেন? শ্রাবুর রায়হানের হাতটা নিজের গাল থেকে সরিয়ে রায়হানকে ঠাস করে থাপ্পড় মারে। রায়হানের বারবার তাকে তাচ্ছিল্য করে বলা কথাগুলো এবার সীমা ছাড়িয়ে যায়। তাই সহ্য করতে না পেরে রায়হানকে থাপ্পড় মেরে বসে শ্রাবু। রায়হান যেন জানতো শ্রাবু তাকে থাপ্পড় মারবে, তাই সে শুধু তাচ্ছিল্যের সাথে হাসে, কিন্তু কিছু বলে না। শ্রাবু তখন রাগে রি করতে করতে বলে, জায়ান কোনো পরপুরুষ না, উনি আমার হবু হাজব্যান্ড। পরপুরুষ হলেন আপনি, মিস্টার রায়ান চৌধুরী। এক্ষুনি আপনি আমার রুম থেকে বেরিয়ে যান। রায়হান চলে যেতে নিলে শ্রাবু রায়হানকে পিছু ডাকে। শ্রাবুর ডাক শুনে রায়হান দাঁড়িয়ে যায়, কিন্তু উত্তর দেয় না। সে অপেক্ষা করে শ্রাবু কিছু বলার। শ্রাবু তাকে দাঁড়াতে দেখে কিছুক্ষণ চুপ থেকে কান্নাজড়িত কণ্ঠে বলে, রায়হান ভাই, আপনি কি কখনো আমাকে ভালোবাসেননি? না। রায়হানের সোজা উত্তরে শ্রাবুর কান্নার বেগ যেন বেড়ে যায়। সে কান্না জড়িত কণ্ঠে আবারও বলল, আমাকে কেন একটু ভালোবাসলেন না রায়হান ভাই? আমাকে এই কেমন দহনে পুড়িয়ে আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। আমি তোকে না কোনোদিন ভালোবেসেছি, আর না কোনোদিন ভালোবাসবো। আর আমি পরপুরুষ,
পরপুরুষকে ভালোবাসার কথা বলা পাপ, ভুলে যাস না। নতুন জীবনে সুখী হ, দোয়া করি। জানেন তো রায়ান ভাই, ভাগ্য খুব অদ্ভুত জিনিস। যারা পায় তারা সব দিক দিয়ে পায়, আর যারা পায় না তারা কোনো দিক দিয়েই পায় না। কেউ কেউ কিছু জিনিস ভাগ্যে পেয়েও নিজের করে রাখতে পারে না, তারা নিজের হাতেই সেটাকে ভাগ্য থেকে মুছে দেয়। এটা বলেই রায়হান রুম ত্যাগ করে আর শ্রাবু দু হাতে মুখে চেপে ধরে কান্না করতে থাকে। বাহিরে আকাশটা মুষলধারায় বৃষ্টি হয়ে যেন আজ শ্রাবুর কান্নার সাথে তাল মিলিয়ে কান্না করছে। একে একে সবাই রুমে চলে যায় খাওয়া দাওয়া শেষ করে। শ্রাবুকে ডাকলে শ্রাবু বলে তার খিদে নেই, তাই খাবে না। শরীর ক্লান্ত, তাকে কেউ যেন ডিস্টার্ব না করে, তাই কেউ আর তাকে ডাকেনি। যে যার মতো রুমে গিয়ে শুয়ে পড়ে। বাহিরে বৃষ্টিও যেন আজ থামার নয়, বৃষ্টিও যেন আজ শ্রাবুর দুঃখে দুঃখী হয়ে পাশে থাকতে এসেছে। রাত 2টা, শ্রাবুর ঘুম ভাঙে গানের গলা শুনে। শ্রাবুর বুঝতে বাকি থাকে না কে গান গাইছে। রায়হান কোনো প্রফেশনাল সিঙ্গার নয়, তবে তার গানের গলাটা বেশ ভালো। ছোট থেকেই সে গান গাইতে পছন্দ করত। শ্রাবু চুপি চুপি গিয়ে দাঁড়ায় বারান্দার পর্দার আড়ালে। রায়হান তবুও যেন তার উপস্থিতি বুঝে যায়। সে তার প্রিয় নারীর শরীরের ঘ্রাণ পায়। সে সেই ঘ্রাণ প্রাণ ভরে শুষে নিয়ে নিঃশ্বাস ছেড়ে আবারও গাইতে শুরু করলো। বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদেলা কিছু গল্প দে, বাসবো ভালো কাছে আয়, ও জানে যা। রায়হানের গান শেষ হতেই শ্রাবু একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ কেন জানি রায়হানের গান শুনে শ্রাবুর খুব করে কান্না পেল। সে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে। রায়হান বুঝে যায় তার হলুদিয়া পাখি কান্না করছে। তার বুকের ভেতরে ঝড় বয়ে যেতে থাকে। শ্রাবু কান্না করছে বুঝতে পেরে তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে। আনমনি বুকের বাঁ পাশে হাত রেখে মনে মনে বলে, আমাকে মাফ করে দিস পাখি, আমার জন্য তোর এত কষ্ট হচ্ছে। বিশ্বাস কর, আর কিছুদিন মাত্র, তারপর তোকে আর কোনো দিন আমি কান্না করতে দিব না পাখি। আমার অস্তিত্বে তোকে একবার মিশিয়ে ফেলি, তারপর তোর চোখে আর কোনো দিন আমি পানি আসতে দিব না। আজ খানবাড়িতে নানান রকমের রান্নার বাহার জুড়েছে রান্নাঘরে, জুড়বেই না কেন। আজ খানবাড়ি 2 মেয়ের বিয়ের কথা হবে। মেয়েদের হবু শ্বশুরবাড়ির লোকজন আসবে। তাদের আদর যত্নে ত্রুটি রাখা চলবে নাকি? বাড়ির কর্ত্রীরা সকাল থেকে লেগে পড়েছে নানান রকমের খাবারের আইটেম তৈরি করতে। ফাতেমা বেগম প্রথমে দ্বিমত করলেও এখন আর করছে না। মেয়ে যেখানে খুশি থাকবে তাদের উচিত মেয়েকে সেখানেই দেওয়া। এটা ভেবেই ফাতেমা বেগম তাই আর দ্বিমত করেনি। এমনিতে রাফিদ ছেলেটা খুব ভালো, বাবা মায়ের একমাত্র সন্তান। এরই মধ্যে সূর্যও চলে যায় রান্নাঘরে মা খালা আর মামিকে সাহায্য করতে, কিন্তু তারা কেউ সূর্যকে কিচ্ছুটি ছুটে দেয়নি। নতুন বউ কাজ কেন করবে এখন? তাই সূর্য হার মেনে বলল, আম্মু শোনো, আমাকে তো একটা কাজও করতে দিলে না, কিন্তু আমি ফিরনিটা বানাবো। আচ্ছা ঠিক আছে, তুমি ফিরনি বানিও। এখন সবাইকে ডেকে নিয়ে আসো, সময় হয়ে গেছে ব্রেকফাস্ট করার। সূর্য একে একে সবাইকে ডেকে দিয়ে মিতুর রুমের সামনে এসে মনে মনে বকতে বকতে ডাক দিয়ে কিছু বলতে যাবে, তার আগে দরজা খুলে বেরিয়ে আসে মিতু। তাকে দেখে সূর্য আর চোখে তাকায়। সূর্যকে এভাবে তাকাতে দেখে মিতু বলল, ও সিস্টার, কেমন এভাবে তাকিয়ে কি দেখছো? নিশ্চয়ই আমাকে অনেক সুন্দর লাগছে। সুন্দর তো লাগবেই, আমার বেবির দেওয়া ড্রেস। কি, এটা তোমাকে র্যাঙ্ক কিনে দিছে? মিতু লজ্জামাখা মুখে বলল, হ্যাঁ, কালকে আমাদের নিয়ে আসার সময় শপিং মলে গিয়ে কিনে দিল আজ পরার জন্য। বাড়ির হবু বউ বলে কথা, সুন্দর তো লাগতেই হবে। হোমা, তাই বুঝি? তুমি এই বাড়ির হবু বউ? আগে জানতাম না তো। তা এই খান বাড়ির কোন ছেলের বউ তুমি? আমার জানা মতে এই খান বাড়ির বড় ছেলে বিয়ে হয়ে গেছে, আর যেগুলো আছে সেগুলো বাচ্চা মাত্র। আমি রায়হানের কথা বলছি, প্লিজ সাইড দিন, আমি নিচে যাব। তো তোমার হবু হাজবেন্ড যে এই বাড়ির কেউ না, জানো তো? এটা ওর মামা আমাদের বাড়ির। নামটাও তো অন্তত মিলেই দেখতে পারতে। খান আর চৌধুরী পদবি দুটোই আলাদা যখন, তাহলে তো রায়হান এই বাড়ির ছেলে না, তাই না? হোয়াট, কি বলছেন এসব? এটা রায়হানের বাড়ি না। জি, আপনার হাজবেন্ডের বাড়ি চৌধুরী নিবাস, এখান থেকে 30 মিনিটের দূরত্ব। আর হ্যাঁ, এটা সবার বাড়ি হলেও এখন শুধুমাত্র শ্রাবন্তীর।
গেটের বাইরে অবশ্য মার্বেল পাথরে খোদাই করে বড় বড় করে লেখা আছে। নামটা দেখে এসেছিলেন? আহ, কি সুন্দর নাম, খান ম্যানশন। দেখলেই শান্তি লাগে। আপনি কি বলতে চাইছেন? এই, আপনি যা ভাবছেন, আসলে আমার খানবাড়ির সকলের মন খুব উদার, তাই সবাইকে এই বাড়িতে থাকতে দেয়। আপনি কি আমাকে ইনডাইরেক্টলি এই বাড়ির আশ্রয় বলছেন, বা রায়ানকে? ওই বললাম না, যেটা আপনি ভাবেন। রায়ান দেব, তুমি কোথায়? তাড়াতাড়ি আমার রুমের সামনে আসো। মিতুর এমন চিল্লাচিল্লিতে সবাই ওর রুমের সামনে আসে। সূর্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। রায়হান এসে তাদের একসাথে দেখে কিছুটা গম্ভীর গলায় বলল, কি হচ্ছে এখানে? দেখো না বে, উনি বলছে তুমি আর আমি নাকি এই বাড়ির আশ্রয়ী। এমা, মিতু, আপনি মিথ্যে কথা কিভাবে বলছেন? ছি ছি, বিয়ে না হতেই মিথ্যে বলে ভাইকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। এই জন্যই বলে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। আপনি মিথ্যে বলছেন রায়ান দেব, বিশ্বাস করো উনি আমাকে এতক্ষণ কথা শোনাচ্ছিল। আমি কথা শোনাচ্ছি নাকি আপনি বলেছিলেন যে রায়হানকে আপনার বাবা কোম্পানি খুলতে টাকা দিয়ে সাহায্য করেছে, আপনি না থাকলে ও লন্ডনের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো? আপনি এসব কি বলছেন? আমি এগুলো কখন বললাম? রায়ান দেব, বিশ্বাস করো আমি এসব বলিনি। মিতু, তুমি ভালো করেই জানো আমি তোমার বাবার এক পয়সাও আমার কোম্পানির পিছে দেইনি। সবটা টাকা আমারই ছিল। আর ফার্দার আমার ফ্যামিলির সাথে এভাবে কথা বলার স্পর্ধা দেখাবে না। রায়হান এটা বলেই চলে যেতে নিলে পিছু ফিরে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি সমস্যা এখানে? কেন সবাই? কেউ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, চলে গেল যার যার কাজে। রায়হান যেতে নিলে মিতু আবারও পেছন থেকে বলে, দেব, বিশ্বাস করো আমি এসব বলিনি। কিন্তু রায়হান সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না, চলে আসলো নিজের রুমে। এসব দেখে সূর্য, বিথি, শ্রাবু একসাথে অট্টহাসিতে ফেটে পড়ে। এসব দেখে মিতু রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। বিকেল 5:45 সবাই একসাথে গোল হয়ে বসে আছে। রাফিদের বাবা মা শাহজাহান তালুকদার আর মারিয়া তালুকদার, আর জায়ানের বাবা মা তুহিন শিকদার আর জাইনা শিকদার, আর খান বাড়ির সকলে বসে তাদের সাথে কথা বলছে। আজ সায়েম ও তাদের সাথে খান বাড়িতে এসেছে। জায়ান, সায়েম আর রাফিদ পূর্ব পরিচিত হওয়ায় তারাও কথা বলছে। তাদের কথার মাঝে শ্রাবুর ছোট কাকা সোহেল বললেন, দেখুন, আমরা আজ আমাদের দুই মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য ডেকেছি। তুহিন ভাই আর জাইনা আফা, আপনারা অনেকবার জাইনার জন্য আমাদের ছোট্ট মেয়ে শ্রাবন্তীকে চেয়েছেন, কিন্তু শ্রাবন্তী রাজি না থাকায় আমরা বারবার আপনাদের ফিরিয়ে দিয়েছি। আপনারা এই রেশ ধরে যদি কখনো আমাদের মেয়েকে অত্যাচার করেন, তাহলে আমি আগেই বলে দিছি, এখানে এইসব বাদ দিয়ে দিন। আমাদের বড্ড আদরের মেয়ে শ্রাবন্তী। সোহেলের কথার মাঝেই জাইনা শিকদার বললেন, ভাই, এসব কি বলছো? আমরা তো আর তোমাদের অপরিচিত কেউ না। জায়ান শ্রাবন্তীকে পছন্দ করার আগে থেকে আমরা পরিচিত। তাহলে কেন এসব বলছো? আমাদের কি তোমাদের এমন মনে হয় আমার ছেলের পছন্দ আমাদেরও পছন্দ? শ্রাবন্তী যদি আজও ফিরিয়ে দেয়, তাহলে আমরা আবার আসবো। আমি বৌমা না, মেয়ে হিসেবে নিতে চাই শ্রাবন্তী মাকে। একদম ঠিক জায়ান, আমার একমাত্র ছেলে, তার পছন্দ মানে 100-তে 100। আর আমার মামনি কি কম নাকি? এই বাদরটাকে মামনি বিয়ে করতে রাজি হয়েছে, এই তো অনেক। বাবা, আজকেও এখানে এমনভাবে না বললে হয় না। এটা আমার হবু শ্বশুর বাড়ি। বিয়ের আগে মান সম্মান শেষ করে দিছ। দেখছেন আপনার কতটা বেহায়া হলে এভাবে বলে। জানি না ছেলেকে, একটু ভালো হতে বলো। আহ, তোমরা থামবে? এই জায়ান, তুই এসেছিস কেন? ইয়ে মানে আম্মু, জানেমানকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে এসেছি। আরে বাহ, বিয়ে হওয়ার আগেই বইয়ের পিছু ছাড়তেই চাইছো না। বিয়ের পর তো সারাদিন লেপ্টে থাকবে, এভাবে তো চলবে না। এভাবে লেপ্টে থাকলে তোমার বাবার জয়ন শিকদারের ইনস্টারই রসাতলে যাবে। আসলে ভাইয়া, ওই আর কি। কথাটা বলে জায়ান মাথার পেছনে হালকা চুলকাতে থাকে। তার এমন অবস্থা দেখে বড় ছোট সবাই একসাথে হেসে ওঠে। তারা জানে জায়ান গত 2 বছর ধরে শ্রাবুর জন্য কতটা পাগলামি করছে। অবশেষে আজ তার ভালোবাসার পূর্ণতা দ্বার ঘরে। হাসি থামিয়ে মারিয়া তালুকদার মুক্তা খানকে বলেন, ভাই সাহেব, অনেকটা সময় হয়ে গিয়েছে, এইবার মেয়েকে নিয়ে আসেন।
আগে শুভ কাজ শেষ করি, তারপর বাকিটা হবে। হ্যাঁ আপা, একটু বসুন, এখনই চলে আসবে। কোথায় তুমি হৃদয়ের আম্মু? যাও মেয়েদের নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি। বলেই মরিয়ম বেগম উপরে যেতে নিলেই দেখতে পায় জেরিন আর সূর্যি বিথি আর শ্রাবুকে নিয়ে নিচে নামছে। শ্রাবুর পরনে হালকা পিঙ্ক কালারের শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া, আর বিথির পরনে পেস্ট কালারের শাড়ি। মেকআপের কোনো প্রলেপ নাই বললেই চলে। শাড়ির সাথে ম্যাচিং করে সিম্পল একটা নেকলেস আর কানের দুল পরেছে দুজনেই। এই সাজেই যেন তাদের দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে গেছে। আজ যেন খানবাড়ির সকলেও তাদের রূপে মুগ্ধ হয়ে হা করে তাকিয়ে আছে। রাফিদ নিজেকে কন্ট্রোল করলেও জায়ান নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। সে দৌড়ে গিয়ে সিঁড়ির সামনে দাঁড়িয়ে শ্রাবুর দিকে হাত বাড়িয়ে দেয়। তা দেখে সবাই মিটমিটে হাসলেও শ্রাবু যেন লজ্জায় লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি হয়ে যাওয়ার অবস্থা। শ্রাবু হাত ধরছে না বলে জায়ান বলে ওঠে, জানেমান, হাত ধরবে না। তোমার দিক থেকে আজ আমার যে চোখ সরছে না। হায়, কি জাদু করলে তুমি আমাকে। যেদিকে তাকাই তোমাকেই দেখি। এমন সময় সদর দরজায় পা রাখে রায়হান। শ্রাবু মাথা উঁচু করে তাকাতেই তাদের চোখাচোখি হয়। তাই এবার শ্রাবু তাকে দেখে জায়ানের হাতটা ধরে নিচে নামিয়ে আসে। জাইনা শিকদার উঠে এসে ছেলের কান ধরে বলে, ওরে নির্লজ্জ, এভাবে হা করে আমার বৌমার দিকে তাকিয়ে থেকে কি গিলে খাবি? আম্মু, সুযোগ পেলে খেয়ে ফেলতাম। বেয়াদব ছেলে, দিন দিন অশুভ হয়ে যাচ্ছ কিন্তু তুমি জায়ান। আম্মু প্লিজ, আজকে অন্তত আর বকো না। ঠিক আছে, বকবো না, তবে নিজের সম্মানটা ধরে রাখো। তাদের মা ছেলের কথোপকথন কেউ না শুনলেও শ্রাবু সবটা শুনে হাঁসফাঁস করতে থাকে। তাকে হাঁসফাঁস করতে দেখে জাইনা শিকদার ছেলের থেকে শ্রাবুকে সারিয়ে নিয়ে পাশে নিয়ে বসে আর বিথিকে বসায় মারিয়া তালুকদারের পাশে। কি ভাই জায়ান, এখন যদি হার্ট অ্যাটাক করো তাহলে আসল সৌন্দর্য দেখলে তো মরে বোধ হয়ে যাবে। তখন আবার আমার শালিকার কপাল পড়বে। রাফিদ ভাই এইখানে ঢুকে গেছে একদম। মৃত্যুর আগ পর্যন্ত বের হবে না। বড্ড বেশি ভালোবাসি তাকে। প্রথম দেখায় ভালোবাসাও হয়তো হয়তো আমার জানেমানকে না দেখলে বুঝতাম না। আরে রাফি, তোর তো হয়ে গেল। দেখ আমারটা কেমন করে আছে। এইখানে যে আমি আছি তা যেন সে চোখেই দেখছে না। ভাই প্লিজ এবার আমার ব্যবস্থা কর, এই মেয়েকে ছাড়া আর থাকতে পারছি না। সায়েম, তুই চুপ থাকতো, তোর এখনো বিয়ের বয়স হয়নি। কি বললি? আমার বিয়ের বয়স হয়নি? তোর থেকে আমি 2 দিনের বড়। তোর বিয়ের বয়স হয়েছে আর আমার হয়নি? না হয়নি। যা সর, কানের মাথা খাস না, আমার জানেমানকে দেখতে দে। রায়হান সবাইকে একবার পরোক্ষ করে নিয়ে ড্রয়িং রুমের সবার সামনে দিয়ে উপরে চলে যেতে নিলে মুক্তার খান পিছু ডেকে বলেন, রায়হান এদিকে আয়। এসেছো যখন সবার সাথে পরিচয় হয়ে নেয়। 2 দিন পর দুপুরকে অন্য ঘরে পাঠাবি। মুক্তার খানের কথায় রায়হান সেখানে দাঁড়িয়ে সবটা শুনে বাঁকা হেসে পিছু ফিরে সেখানে যায়। গিয়ে একদম শ্রাবুর সামনের সোফায় বসে জাইনা শিকদারের দিকে তাকিয়ে বলল, আন্টি নিন, শুরু করুন। শুভ কাজে দেরি করতে নেই। আমার বোন বসে আছে, শুভ কাজে দেরি মানায় না। জায়ান এগিয়ে এসে শ্রাবুর আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। শ্রাবুও তাকে আংটি পরিয়ে দেয়। এবার রাফিদ ভাই, তুমি কেন দেরি করছো? পরিয়ে দাও। রায়হানের কথায় রাফিদ ভয়ে ঢোক গিলে, কারণ সে রায়হানের লন্ডনের সিক্রেট মাফিয়া হওয়ার সম্পর্কে কিছুটা জানে। তাই সে আমতামতা করতে করতে বলল, একটু পরে অংটি পরাচ্ছি। কেন? এখন সমস্যা কি? চোখের সামনে এমন এক মাফিয়া থাকলে বিয়ে করার স্বাদ এমনি মিটে যাবে। কি হলো বলো? কই, তেমন কিছু না। তাহলে শুরু করো। রাফিদ কাপা হাতে বিথিকে আংটি পরায়, তারপর বিথিও রাফিদকে আংটি পরায়। তখন বিথি খেয়াল করে রাফিদের হাত কাঁপছে আর চোখে রায়হানকে বারবার দেখছে। বিষয়টা বিথির কাছে কেমন খটকা লাগে, তবু কিছু বলল না। এখন কিছু বলা মানেই এতগুলো মানুষের সামনে সিনক্রেট করা, তাই সে চুপ থাকে। কিন্তু মনে মনে ভেবে রাখে এটার ব্যাপারে রাফিদকে জিজ্ঞাসা করবে। আংটি পরানো শেষ হলে বিয়ের দিন তারিখ কবে ফিক্সড করবে তা নিয়ে কথা শুরু হয়। বিথি বিয়ের ডেট ফিক্সড হয় আগামী মাসের 17 তারিখ, আর শ্রাবণটা ঠিক হয় তার ঠিক 2 মাস পর 20 তারিখ। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। সায়েম, রাফিদ আর জায়ানকে একসাথে কংগ্রাচুলেশন জানায়। সবার কথার মাঝে রায়হান উঠে দাঁড়িয়ে বলে, তাহলে আমিও একটা খুশির খবর সবাইকে দিয়ে দেই। বিথিয়াপুর বিয়ের 2 মাস পরে ঠিক যেই তারিখটায় শ্রাবন্তী বিয়ে হবে,
আমি ঠিক করেছি সেদিনই আমার আর মিতুর বিয়ে হবে। রায়হানের এই কথায় যেন পুরো ড্রয়িং রুম বিস্ফোরিত হয়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে রায়হানের দিকে। মিতু দৌড়ে এসে রায়হানের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, তুমি সত্যি বলছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। অবশেষে আমাদের বিয়েটা তাও হবে তাহলে। এখানে অবিশ্বাসের কি আছে মিতু? এঙ্গেজমেন্ট যখন হয়েছে তখন বিয়ে তো করতেই হবে, তাই না? তাহলে দেরি করে লাভ কি? শুভ কাজ তাড়াতাড়ি করে ফেলাই ভালো। আমার কথা আমি জানিয়ে দিলাম, আর বিয়েটাই বাড়িতে হবে। বিয়ের পর আমি আবার লন্ডন ব্যাক করব। রায়হানের কথায় কেউ আর কিছু বলল না। রায়হান এখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে উপরে চলে যায়। শ্রাবু সবার আড়ালে তাচ্ছিল্যের সাথে হেসে মনে মনে বলে, আমিও দেখতে চাই এই দহনের শেষ কোথায়। আজ থেকে এই মুহূর্ত থেকে আমি শ্রাবন্তী খান রায়হান চৌধুরীকে চিনি না। আমার সাথে না ওনার কোনো সম্পর্ক ছিল আর না থাকবে। আজ থেকে আমি আর তার কথা ভাববো না। যাকে নিয়ে ভাবার দরকার তাকে নিয়েই ভাববো। রাত 1টা। রায়হান বসে আছে তার বারান্দায় রাখা রকিং চেয়ারে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে রাস। রাস মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সেই কখন থেকে। পা গুলো তার ব্যথায় অবশ হয়ে আসছে, তবু মুখ ফুটে কিছু বলছে না। আজ তার স্যারকে তার বড্ড অচেনা লাগছে। স্যার সব সময় পরিপাটি দেখা রাস আজ যেন নিজের স্যারকে চিনতে ভুল করছে। চুলগুলো অগোছালো হয়ে পড়ে আছে কপালে, চোখ দুটো বন্ধ করে রেখেছে। এক হাত চোখের উপরে আর এক হাত মাথার নিচে। রায়হান নীরবতা ভেঙে বলল, রাজ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? এবার বস। না স্যার, আমি ঠিক আছি। আরে বস, সবসময় সম্মান দেখাতে হবে না। তুই তো আমার ভাই। আমার খারাপ ভালো সবসময় তোকে পাশে পেয়েছি বস। রাজু রায়হানের কথা মতো পাশে রাখা সোফাটায় বসে পড়ে। শ্রাবু আজ বারান্দার দরজা আটকে ঘুমিয়েছে, তাই রায়হান রাজকে নিয়ে এখানে বসে আছে। রায়হান আর কিছু না বলে চুপ করে যায়, তাই রাজ নিজেই বলল, স্যার অনুমতি দিলে একটা কথা জিজ্ঞাসা করি? কর। স্যার, ম্যামকে আপনি এভাবে ছেড়ে দিলেন, আর আপনি কি সত্যিই মিতু ম্যামকে বিয়ে করছেন? রায়হান আগের অবস্থা থেকে আলতো হেসে বলল, তোর কি মনে হয় রাজ, যে মেয়েটা আমার নিঃশ্বাসে মিশে গেছে তাকে ছাড়া আমি বাঁচতে পারবো? আমি যে এই একটা মেয়ের কাছে বড্ড অসহায়। আমার ভিতরে অস্তিত্বটা নাড়িয়ে দিয়েছে এই মেয়েটা। লন্ডনের সিক্রেট মাফিয়া আরসি আজ একটা সামান্য মেয়ের কাছে হেরে গেছে। না না, আজ না, আজ থেকে 16 বছর আগে, যখন মেয়েটার 5 বছর বয়স আর আমার 10 বছর। কি বা বুঝতাম, তবুও তাকে ছাড়া আমার নিঃশ্বাস চলতো না। তাকে এই বুকে আগলিয়ে নিয়ে নিজ হাতে বড় করেছি। তার প্রতি আসক্তি যে আমার 1 বা 2 দিনের না, সেটা সেই ছোট থেকে দিন দিন বেড়েই গেছে আর বাড়ছে। স্যার, কি এমন আছে তার মাঝে যার জন্য এত ছোট বাচ্চাকাল থেকেই তার প্রতি আপনার আসক্তি? জানি না কি আছে। তখন আমার কাছে মনে হতো পৃথিবীর সব সুখ বুঝি এই মেয়েটার ভিতরেই আছে। একদিন হঠাৎ মেয়েটা হাদো আধো কণ্ঠে বলল, রায়হান ভাই, আপনি সারা জীবন আমার হয়ে থাকবেন তো? আমি রায়হান সেদিন আগে পিছে না ভেবে তার ছোট দেহটা জড়িয়ে ধরে বলেছিলাম, থাকবো। শ্বাস বন্ধ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি তোর হয়ে থাকবো, শুধুমাত্র তোর হয়েই থাকবো। স্যার, এখন তার সাথে আপনার এত দূরত্ব থাকার পরেও আপনি তাকে চাইছেন, কিন্তু স্যার আপনি তো লন্ডনে অনেক মেয়ের প্রপোজ পেয়েছিলেন, ম্যামের থেকেও অনেক সুন্দরী। তাহলে তাদের রিজেক্ট করে মিতু ম্যামকে কেন বেছে নিলেন? না রে, মিতুকে আমি বেছে নেইনি। ওকে শুধু আমি একজন ভালো বন্ধু ভাবি। আমার দুঃসময়ে আমার পাশে থেকেছে। ওকে আমি বন্ধু ছাড়া আর কিছুই ভাবি না। আর বাকিটা তো তুই জানিস রাজ। রাজ মাথা ঝাঁকিয়ে আবারও বলল, স্যার, আপনার কি কখনো মনে হয়নি শ্রাবন্তী ম্যামের থেকে আপনি ভালো কাউকে ডিজার্ভ করেন? রাজ, জানিস তো, নির্দিষ্ট কোনো কিছু মোহে আটকে গেলে তার থেকে সহজে ছাড় পাওয়া যায় না। জানিস, আমি তার চোখের মায়ায় আটকে গেছিলাম সেদিন, যেদিন সদ্য জন্ম নেওয়া বাচ্চাটা 2 চোখ মেলে আমার দিকে তাকিয়েছিল। সে আমার কোলে ছিল, আমার বুকের সাথে মিশেছিল। খুব অদ্ভুত লাগছে, তাই না? ভাবছিস এত ছোট বয়সে কিভাবে এসব সম্ভব?
রাজ নির্বাক ভঙ্গিতে তাকিয়ে আছে রায়হানের দিকে। রায়হান কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করে। ডক্টর যখন সদ্য জন্ম নেওয়া বাচ্চাটা নিয়ে কেবিন থেকে বের হয়, আমি তাকে এই 2 হাতে আগলিয়ে নিয়েছিলাম। তাকে কারো কাছে দেইনি। আমার বয়স অনুযায়ী অনেকটা ম্যাচিওর ছিলাম আমি। সবাই আমাকে দেখে বলতো হৃদয়ের থেকে রায়হান বাচ্চাটাকে অনেক ভালোবাসে। সেটা নিয়েও হৃদয় আর আমি মারামারি করতাম, কে বেশি ভালোবাসে এটা নিয়ে। আমি হৃদয়কেও সহজে ধরতে দিতাম না। এটা নিয়েও হৃদয়ের কান্নার শেষ ছিল না। এসব বলতে বলতেই রায়হান আলতো হাসে। তারপর আবার বলো, হৃদয় আর আমি ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে হাজার ঝগড়া মারামারি করলেও দিন শেষে আমরা একে অপরকে ছাড়া চলতে পারতাম না। আজ ওর সাথে ও আমার দূরত্ব হয়ে গেল। স্যার, আমি কখনো ম্যামের দিকে তাকিয়েও দেখিনি, শুধু আপনার কাছে ছবিতেই দেখেছি, কিন্তু তার দিকে সরাসরি তাকানোর সাহস আমার হয়নি। আপনি যদি একটু ম্যামের ব্যাপারে বল। রাজের পুরো কথা শেষ করতে না দিয়ে রায়হান বলল, সে মেয়েটা আর 5 জনের মতো নয়। তার চোখে আছে আকাশের মতো নীরব ব্যথা, আর সেই ব্যথাই এই আমি কঠোর হৃদয় রায়হান হেরে গিয়েছি তার কাছে। হাজার সুশ্রী আমার সামনে এলেও আমার মন খুঁজে নেবে সেই নিঃশব্দে আমার হৃদয়ে ঝড় তোলা মেয়েটাকে, যার ভালোবাসা আমাকে বারংবার শেষ করেও নতুন করে বাঁচিয়ে রেখেছে। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীটি হলো আমার হলুদিয়া পাখি। আচ্ছা স্যার, আপনি ম্যামকে হলুদের পাখিকে বলেন। আমি যখন তাকে প্রথম কোলে নিয়ে তার দিকে তাকিয়েছিলাম, তখন আমার মনে একটা কথাই আসছিল, এটা কি বাচ্চা নাকি কোনো হলুদ অ্যাঞ্জেল? আমি সবাইকে বলেছিলাম এটা আমার ইয়েলো অ্যাঞ্জেল। আমার কথা শুনে সবাই হেসেছিল, কিন্তু আমি তাকে আর কখনো অ্যাঞ্জেল বলিনি। কেন স্যার? তাকে আমি হসপিটালে ইয়েলো অ্যাঞ্জেল বলেছিলাম বলে ছোট বাচ্চা মেয়েটা কান্না জুড়ে দিয়েছিল, কিন্তু আমি বুঝিনি কেন কান্না করছে। তারপর আমার মাথায় আসলো অ্যাঞ্জেল বলার সাথে সাথে মেয়েটা কান্না জুড়ে দিয়েছে, তাই আমি চটজলদি বলেছিলাম হলুদিয়া পাখি। বাচ্চা মেয়ে কি বুঝলো না বুঝলো, হলুদিয়া পাখি বলার সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেল। আমি তখনই ভেবে নেই এটাই হবে তাকে দেওয়া আমার নাম। রাজ মাথা ঝাঁকিয়ে বলল, স্যার, আপনি তাকে এত ভালোবাসেন, তাহলে তাকে এভাবে কেন কষ্ট দিচ্ছেন? ম্যামকে দেখে আমি যা বুঝলাম ম্যামও আপনাকে ভালোবাসে, তাহলে কেন আপনি এতটা কঠোর হয়ে আছেন ম্যামের প্রতি? বুঝলি রাজ, দূর থেকে আমার ইগো আর নিষ্ঠুরতাটাই সবার চোখে পড়ে, অথচ 5 বছরে আমার বুকের ভিতরে জমে থাকা অভিমান কষ্ট কারো চোখে পড়ে না। জানিস আমি শেষ কবে কেঁদেছিলাম? কবে স্যার? যেদিন আমার পাখি আমাকে সবার সামনে চরিত্রহীন প্রমাণ করেছিল, অথচ ও আমার বিয়ে করা বৈধ বউ ছিল। আজও আছে। আমি তো ওকে হিরো হয়ে ভালোবেসে আগলে রাখতে চেয়েছিলাম, এই বুকের ভিতরে ওকে লুকিয়ে রাখতে চাইছিলাম, কিন্তু ও নিজে আমাকে ভিলেন হতে বাধ্য করেছে, তাই এর শাস্তি তো ওকে পেতেই হবে। আমার জীবনের 5টা বছর আমার থেকে ও কেড়ে নিয়েছে রাজ। আমি প্রতিটা রাত যন্ত্রণায় কাটিয়েছি। আমি শুধু অপেক্ষা করতাম তার একটা ফোনের আশায়। সে আমাকে একটা কল করে বলবে আপনি ফিরে আসুন রায়হান ভাই। দিন যায়, মাস যায়, বছর যায়, তার কল আসে না। আমিও আশা ছেড়ে দিলাম, কিন্তু তার প্রতিটা পদক্ষেপের প্রতি আমি লোক লাগিয়ে নজর রাখতাম। আমি দেখলাম সে আমাকে ছাড়া ভালোই আছে, তাই নিজেকে গুছিয়ে নিলাম লন্ডনে। হয়ে উঠলাম লন্ডনের বিজনেসম্যান আর সিক্রেট মাফিয়া। লন্ডনে আমার এক হুঙ্কারে সব নেতিয়ে যেত, কিন্তু আমি দুর্বল হয়ে যাই এই মেয়েটার কাছে। একদিন জানতে পারলাম জায়ান নামক ছেলেটা আমার পাখিকে ভালোবেসে ফেলেছে, তার পিছু ঘুরঘুর করে। খোঁজ নিয়ে জানতে পারলাম জায়ানের সাথে শ্রাবুরও ভালো সম্পর্ক হয়ে উঠেছে। তখন আমি শুধু একটা কথাই ভাবতাম, যেই মেয়ে আমাকে চায় না আমারও তাকে চাই না।
কিন্তু নিজেকে হাজার বুঝিয়েও তাকে মন থেকে সরাতে পারিনি। আর জায়ানকেও কিছু বলতে পারিনি, শুধুমাত্র একজনের কথাই। কার কথায় স্যার?